এটা জনগণের নির্বাচিত সরকারের প্রথম বাজেট, অনেকদিন পর, আগে হয়েছে। অর্থাৎ সরকার যে বাজেটটা বলছে তার থেকে তাদের পার্থক্য 1 লক্ষ কোটির। তাহলে প্রবলেম 1 লক্ষ কোটি টাকা নিয়ে। এখন কার কি খাত, কে কোন খাতে কত দিচ্ছে আমরা জানি না। এখানে আমি কোন খাত ধরে নাই, যাই হোক, বিষয়টা হচ্ছে কি জানেন, বাজেট আমি ভাই আগেই বলিনি, আমি বিশিষ্ট কোনো অর্থনীতিবিদ না, আমি এটা বুঝি না। তবে সাদামাটা চোখে সিম্পল বাজেট করার জন্য আইনস্টাইন লাগে না। বাজেটটা কি, সরকার যে বাজেটটা দিবে তার মেইন পার্ট হলো আমাদের আগামী 1 জুলাই 2026 থেকে 30 জুন 2027 পর্যন্ত আমার রাষ্ট্রে এই টাকা এই খাতে খরচ হবে। রাইট, এইটা হলো একটা সাইড। খরচটা দিছে পরিষ্কারভাবে। তার পাশাপাশি আপনি যে খরচ করবেন টাকাটা পাবেন কই, এটা একটা প্রশ্ন। আমাদের ফ্যামিলিতেও তাই হয়। আমরা কি করি যে আমরা সামনের মাসে এই জিনিস করব, দেখা গেল সামনের মাসে আসার আগে আমি এই পোলাও কোরমা কল নিয়ে খাবো, কক্সবাজার ট্যুরে যাব, সিঙ্গাপুর যাব ফ্যামিলি নিয়ে ইত্যাদি। দেখা গেল যে এমন কতগুলো প্রোগ্রাম এসে গেল, এর ভিতরে একজনের হার্টের প্রবলেম হয়ে গেল, আমি ওখানে শিফট করে ফেললাম, সিঙ্গাপুর যাব না, সেটা অন্য চ্যাপ্টার। কিন্তু আমার এখানে আমি যেটা বাজেটে পাইছি, সাধারণ লোক যে সমস্ত আলোচনা করে, দায়িত্বশীল লোকেরা, যেমন বিজনেসম্যানদের একটা বিরাট ফ্যাক্টর এখানে। বিজনেসম্যানদের কথা আমি শুনতেছি কয়েকটা ব্যাপার পাইছি। একটা ব্যাপার আমি বলি, একজন বিশিষ্ট, উনি বোধহয় নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন ট্রাস্টি বোর্ডের কেউ, হ্যাঁ, উনি কতগুলো সুন্দর কথা বলছেন। যিনি একটা কথা বলছেন যে এই বাজেটটা জব কিলিং বাজেটের মতো হচ্ছে। জব কিলিং বাজেট মানে কি? উনি বলতে চাচ্ছেন যে আমাদের যে ভঙ্গুর অর্থনীতি, 16 বছর সাফার করছি, তারপরে বলতেছে 1.5 বছরের যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সব জায়গায় আমাদের অর্থনৈতিক দৈন্যতা প্রচুর। তার ভিতরে এই 1 লক্ষ কোটি টাকা, রাফলি 1-1.5 লক্ষ কোটি টাকার বাজেট বেড়ে গেছে। মানে সেটা আমাদের চিন্তা করা, মাথায় রাখা উচিত আমাদের ভঙ্গুর অর্থনীতিতে। কারণ আপনি যে 9 লক্ষ প্লাস 9.5 লক্ষ প্রায় কোটি টাকার বাজেটটা করলেন, তার বক্তব্যটা হলো আমরা এনবিআর এর মাধ্যমে, আমাদের সোর্সগুলো কি, নাম্বার 1 এনবিআর, অনলি এনবিআর। এবং এনবিআর যদি আমি যাই, তার বক্তব্যে সর্বোচ্চ 4.5 লক্ষ থেকে 5 লক্ষ কোটি টাকা 1 বছর ব্যাপী পাবেন কিনা সন্দেহ। তর্কের খাতিরে উনি বলছেন 5 লক্ষ ধরেও নেই, বাকি 4.5 লক্ষ কোটি টাকা কোত্থেকে পাবেন? এটা একটা বিরাট প্রশ্ন। সেখানে বলছেন এই জন্য জব কিলিং বাজেট কেন বলছেন, যে ট্যাক্স সরকারের ইন্টারেস্ট, ব্যাংক ইন্টারেস্ট প্রায় 12 থেকে 14%। তারা বলছেন এই ইন্টারেস্টটা খুব বেশি মাত্রায়, আবার আমাদের বিজনেসও ভালো না। তাহলে কি করব? আমরা যদি সরকারের ট্যাক্সের দিকে যাই, আর যদি আমাদের ব্যবসা ভালো না, তখন দেখা গেল আমার অনেক কর্মচারী ছাঁটাই করতে হবে। যেমন হামিম গ্রুপের আজাদ সাহেব বলছে, উনি রাফলি ওনার 75,000 কর্মচারী, উনি বলছেন ওনার 10,000 কর্মচারী ছাঁটাই করে দিতে হবে। দ্যাট ইজ বিকজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সেটা বলছে, আমি বলতেছি তো সেখানে বলছে যে পৃথিবীর সাথে আমরা আগায় যেতে হবে। আগায় যেতে আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর যদি নির্ভর করি, তাহলে আমার এখানে কার্টেল হয়। এবং ওর সাথে আবার ওনার বাজেট আসছে, প্লাস এনবিআর থেকে আপনি এত বেশি কালেকশন করতেন, সব মিলিয়ে আপনার বাজেট যদি মিল ইন্ডাস্ট্রি ব্যবসায়ীদেরকে বাধ্য করে শ্রমিক ছাঁটাই করতে, তাহলে তো আপনার জব অপরচুনিটি করলে মানুষ বেকার হয়ে গেল। এগুলা ভাবতে বলছে। সেক্ষেত্রে আর একটা কথা বলছে যে আপনার এই যে এনবিআর এর, মানে সেই আলোকে তারা বলছে বাজেটটাকে 8 লক্ষ থেকে 8.5 লক্ষের মধ্যে সীমিত রাখলে ভালো হতো। অর্থাৎ ঘুরে ফিরে 1 লক্ষ কোটি কমানোর একটা বিষয়। কারণ আমি বলি কথাটা, আমরা ইতিমধ্যে একটা জিনিস পেয়েছি, আমরা কিন্তু এটা কিন্তু আলোচনা করছি, এখানে কোনো দোষ গুণের ব্যাপার না। কারণ আপনি খরচ করবেন, খরচের কাজ তৈরি করে ফেলেন, আপনার টাকাটা পাবেন কোথায়? কারণ আমরা ইতিমধ্যে আমরা একটা IMF তারা অলরেডি বলে দিচ্ছে আমাদেরকে টাকা দিবে না। কেন দিবে না? সেটা হলো আমরা সাধারণ লোকেরা বুঝি না। মানে সাধারণত একেবারে যে অর্থ বিল যেটা হয়, এই বাজেটটাকে কি বলা হয়? এটা কিন্তু অর্থ বিল। এবং অর্থ বিল মানে কিন্তু কিছু না, টোটালটা কিন্তু ল মানে কি, আপনি টাকা কোন খাতে পাবেন, কোন কোন খাতে কিভাবে ব্যয় করবেন, ইন রাইটিং থাকতে হবে। এবং এই যে ইন রাইটিং থাকবে, এটা ম্যান্ডেটরি। এটা যদি কোনো চেঞ্জ করেন, ব্রেকিং দ্য ল। আর যখন আপনি ব্রেকিং দ্য ল করবেন, তখন পুরো সিস্টেমে গন্ডগোল হয়ে যাবে। সেই কারণে বলছি যে এই বাজেটটার ক্ষেত্রে আপনার আয়ের খাতটা নিশ্চিত করে দেন, যেটা আমরা খুব দুশ্চিন্তায় আছি। এবং এটা সরকারের জন্য ভীষণ সংকটের তৈরি করবে যদি এই 4 লক্ষ কোটি লোকের কিছু বলতে চান। যদি ব্যাপার না, আপনি মনে একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলছেন, যে বিষয়টি সরকারের সাথে সংশ্লিষ্ট, এবং আরেকটি প্রশ্ন তুলছেন একজন অধ্যাপকের নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের,
এটা বলেছেন যে আপনার এটা দুইটা বলেছেন, জবলেসও বলেছেন, বিজনেস লেসও বলেছেন, দুইটা বলেছেন। হ্যাঁ, যদি জবলেসের কথা তো এখন কথা হচ্ছে কি, আমাদের দেশে মানে যে জিনিসটা ওনার জানা উচিত নিশ্চয়ই জানেন, সেটা হচ্ছে যে বাংলাদেশে যে সরকার ব্যবস্থা, ইভেন ইন্ডিয়াতেও যে এই দেশে যে সরকার ব্যবস্থা, ইভেন ইউকেতেও, একমাত্র আমেরিকা ছাড়া একটা সরকারের কর্মকাণ্ড, বিদায়ী সরকারের কর্মকাণ্ড জানার কোনো সুযোগ পৃথিবীর অধিকাংশ দেশে থাকে না, শুধুমাত্র আমেরিকা ছাড়া। কারণ ওখানকার যিনি প্রেসিডেন্ট ইলেক্ট হন তার একটা ট্রানজিশন টিম থাকে, ওই ট্রানজিশন টিম 3 মাস কাজ করে মানে পাস্ট গভর্নমেন্টের সাথে, মানে যারা ক্ষমতায় থাকে তাদের সাথে, এবং সব কিছু সোজা কথা বুঝে টুজে নেয়, টেক ওভার করে। সোজা কথা হ্যান্ড ওভার অ্যান্ড টেক ওভারটা খুব নীরবে হয়ে যায়, এটা থ্রু এ ট্রানজিশন টিম। আমাদের বাংলাদেশে এরকম হ্যান্ড ওভার অ্যান্ড টেক ওভারের একটা ট্রানজিশন টিমের 3 মাস ব্যাপী 4 মাস ব্যাপীর কোনো প্রক্রিয়া বাংলাদেশ, ইন্ডিয়া এইসব দেশে প্র্যাকটিস না। আচ্ছা, ফলে এখন যারা অপোজিশনে আছেন সেই অপোজিশনরা সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কোথায় কি খাত আছে না আছে এগুলো তাদেরও অ্যাক্সেস করার কোনো সুযোগ নাই। ফলে তারা যেটা শ্যাডো গভর্নমেন্টের একটা ধারণা থাকে, বিলেতে তারা এগুলো চর্চা করেন, কিন্তু এটা শ্যাডো বাজেট। আমি খুব চেষ্টা করছিলাম, আপনার এখানে নাই, কি বলে, নেট কাজ করে না। আদারওয়াইজ আমি আই কুড আস্ক দ্য জেমিনি অর চ্যাট জিপিটি যে ওয়েস্টার্ন ডেমোক্রেসিতে অপোজিশন পার্টি তারা কোনো শ্যাডো বাজেট দেয় কিনা। এটা শ্যাডো গভর্নমেন্ট ফর্ম করতে পারেন নাই, শ্যাডো বাজেট দিয়ে বসে দিয়েছেন। এগুলো একটা মানে অবান্তর কর্মকাণ্ড ছাড়া তার কিছু না। ইয়েস, এখন আপনি বলতে পারেন যে বাংলাদেশ তো একটা কি, বাংলাদেশ তো এই যে বলে যে চুরি করলো একজন আর চুরির কিস্তি শোধ করে আরেকজন। তা এই বিদায়ী গভর্নমেন্ট মানে আওয়ামী লীগ গভর্নমেন্ট যে চুরি চামারি করে গেছে, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে গেছে, যে এখন যে সমস্ত খাতগুলোতে ঋণ নেওয়া হয়েছে সেটার তো প্রতি বছর আমাকে কিস্তি দিতে হয়, পেমেন্ট দিতে হয়। তো পেমেন্ট দিতে তো আমার জাতীয় আয় শেষ। সুতরাং এমনি ধরনের একটা ভঙ্গুর অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে একটা সরকার যখন আসে, সেই সরকারের জন্য বাজেট দেওয়াটা খুব সুখকর ব্যাপার না। একটা চোরাই মানে একটা চোরাই অর্থনীতি ছিল, ওটা কোনো অর্থনীতি না। মাফিয়া গভর্নমেন্টের কি কোনো অর্থনীতি, কোনো বাজেট থাকে নাকি? ওটা একটা মাফিয়া বাজেট হয়, কারণ ওটা একটা লুটপাটের কিভাবে ক্ষেত্র করা যায়, কিভাবে পাচার করা যাবে, কিভাবে বিলেতে 450 বাড়ি বানানো যাবে, কিভাবে আপনার ক্যারিবিয়ান স্টেটে আপনার নাগরিকত্ব নেওয়া যাবে হাজার হাজার ডলার খরচ করে, এই সমস্ত ধান্দা ফিকিরগুলোর ব্যবস্থা থাকে। এখন একটা ইলেক্টেড গভর্নমেন্ট যখন আসে, তখন এই ধরনের টোটাল ব্যবস্থার বিরুদ্ধে আসে তো সে কিছুই পায় না। সোজা কথা একটা ভঙ্গুর শব্দটা বোধহয় নট ভেরি মাচ অ্যাপ্রোপ্রিয়েট, বলে একটা বিপর্যস্ত শ্যাটার্ড ইকোনমি। এই ধরনের শ্যাটার্ড ইকোনমি, উনি আইনের লোক, ওনার বিচার বিভাগও তো একটা শ্যাটার। ওইখানে যে অ্যাপিলেট ডিভিশনে মাফিয়াদের অ্যাপয়েন্টেড এজেন্ট ছিল, আই মাস্ট সে। তা না হলে এস আলমের দুর্নীতি তদন্ত করা যাবে না। অ্যাপিলেট ডিভিশনে যে বিচারপতিরা রায় দিল বা মেজরিটি যারা রায় দিলেন, তাদেরকেও তো আমি বলবো সেই মাফিয়াতন্ত্রের পৃষ্ঠপোষকতা প্রাপ্ত বিচারপতি ছিলেন তারা। তাদের মধ্যে যদি কেউ থাকেন, আমি জানি না, থাকলে তাকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি তাকে ভর্ৎসনা করলাম ওই মাফিয়াতন্ত্রের পক্ষে কাজ করার। গত কয়েকদিন ধরেই বাংলাদেশ সীমান্তে সাধারণ মানুষকে ঠেলে পাঠাচ্ছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। তবে বাংলাদেশের বিজিবি এসব পুশিন ঠেকাতে দিনরাত কাজ করে যাচ্ছেন। তবে পুশিন করার অকাট্য প্রমাণ থাকা সত্ত্বেও বিষয়টি অস্বীকার করছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তার দাবি, তারা দ্বিপক্ষীয় চুক্তি এবং আইন মেনে অবৈধ বিদেশি নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছেন। যদিও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার এক বক্তব্যে বলেছেন, এই পর্যন্ত 4800 বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে, আরো 836 জন প্রত্যাবর্তনের অপেক্ষায় আছে। এদিকে পুশিন সীমান্ত হত্যার ঘটনা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যেই দিল্লিতে শুরু হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর 4 দিনের সম্মেলন। আজ দ্বিতীয় দিন। এরপরেও সীমান্তে পুশিন বন্ধ করেনি বিএসএফ, আর চরম সহিষ্ণুতার পরিচয় দিয়ে যাচ্ছে বিজিবি সদস্যরা। সব মিলিয়ে বলছে রাজনীতি বিশ্লেষকরা, বলছেন এটি এক ধরনের অনেকটা উস্কানি বিএসএফ এর, আর সহিষ্ণুতার পরিচয় দিচ্ছেন বিজিবি সদস্যরা। যদিও আজকে সীমান্তে পুশিন সমস্যার সমাধান দ্রুতই হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর
তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। দর্শক, আমরা এই পুশিন বন্ধ হবে বা সীমান্তে উত্তেজনা যেটা শুরু হয়েছে পুশিন নিয়ে, সে বা বিএসএফ এর যে উস্কানির কথা বলছে তা রাজনীতি বিশ্লেষকরা, সেটি বন্ধ হবে দ্রুত, সেটা আমরা আশা করি। তাই আমরা আজকের আলোচনার কিভাবে সমাধান হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করবেন। আমাদের মধ্যে দুজন আলোচক উপস্থিত আছেন। একজন হচ্ছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি। ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আছেন আবু হেনা রাজ্জাকি, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আবু হেনা রাজ্জাকি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। আজকের বিষয় সেটি আমরা নির্ধারণ করেছি বিএসএফ এর উস্কানি ও সহিষ্ণু বিজিবি, এবং আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়েও। প্রথমে একটু আলোচনায় ঢুকতে চাই এই বিষয়টা নিয়ে। প্রথমে যেতে চাই বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপনের কাছে। ডক্টর আসাদুজ্জামান রিপন, যে হারে পুশিন শুরু হয়েছে এবং বাংলাদেশের যে বিজিবি সদস্যরা সীমান্তে একেবারে রাত দিন পাহারা দিয়ে যাচ্ছেন, যদিও বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে প্রায় 60,000 বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে এইসব পুশিন ঠেকানোর জন্য। আসলে পুশিনকে আসলে বাংলাদেশকে চাপে ফেলতে চায় ভারত? ধন্যবাদ আপনাকে, অনেকটা এরকমই। তো যাই হোক, আমাদের বর্তমান মানে সীমান্ত রক্ষী বাহিনীটার নাম হচ্ছে বর্ডার গার্ড অফ বাংলাদেশ। মানে বর্ডারকে গার্ড দেওয়া, সীমান্তকে নিরাপদ রাখা, এটাই তাদের কাজ। এবং এটার জন্য বাহিনীটি মানে আপনার প্রতিষ্ঠিত হয়েছে, ফরমারলি নোন অ্যাজ বাংলাদেশ রাইফেলস। আচ্ছা, ফাইন। তো আই মাস্ট কনগ্রাচুলেট দেম। আমি মানে আমাদের বর্ডার গার্ড অফ বাংলাদেশের প্রতিটি সদস্যকে আমি অভিনন্দন জানাই, তাদেরকে সাহস যোগাই, শক্তি যোগাই, অন বিহাফ অফ দ্য পিপল অফ বাংলাদেশের জনগণের পক্ষে। তারা নিরন্তর চেষ্টা করে তাদের সাহসিকতা দিয়ে, দেশপ্রেম দিয়ে ভারতের তরফ থেকে যেই সীমান্তে